একটা কথা আপনাদের বলি, অনেকেই জানেন না, এই যে তিস্তার পানি বলেন, সবাই বলে চুক্তি কেন হলো না। আমি আপনাদেরকে জানাতে চাই, ভারত একটা ফেডারাল দেশ, ফেডারাল রাষ্ট্র। ভারতের সাথে সমঝোতা স্মারক যেসব স্বাক্ষরিত হয়েছে তাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাস্ট ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে, এরকম একটা আলাপ সরকার বিরোধীদের মধ্য থেকে আছে। অনেকে এটা নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ভারত সফরের পর আমরা যে তথ্য পেয়েছি সেটা নিয়ে আমি ভিডিও করেছি, অনেকে কথা বলেছেন। বিএনপি, বাংলাদেশের প্রধান বিরোধী দল, সেটা নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য জানিয়েছে এবং তারই প্রেক্ষাপটে তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত একটা সংবাদ সম্মেলন করেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় তিনি সেটা সমালোচনা করেছেন। তবে উনি যা করেন, উনি কিছু তথ্যপাত্য দিয়ে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। একসময় টকশোতে উনি যেতেন, সেখানেই কাজগুলো করতেন। এখন যেহেতু মন্ত্রী হয়ে গেছেন, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজগুলো করছেন। প্রশ্ন হচ্ছে, তিনি যা বলছেন তাতে বলা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যেসব সমঝোতা স্মারক বা এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা নিয়ে একটু ফান আছে, ওইটাই আগে কথা বলে তারপর মূল আলোচনায় ঢুকবো। তার ভরসা মতো এখানে বাংলাদেশেরও অনেক অর্জন আছে, বিশাল অর্জন আছে, এবং এটা সিরিয়াসলি উনি যেটা ব্যবহার করেছেন উইন উইন সিচুয়েশন। আদতে কি তাই? আসবো এই জায়গায়। কিন্তু এই সমঝোতা স্মারক নিয়ে জনাব আরাফাত তার বক্তব্যে তো বলেছেনই, এটা ছাড়া জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায়, অবশ্য হাসতে হাসতে। উনি কি বলেছেন আমি একটু পড়ি। প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে চুক্তি নয় সমঝোতা স্মারক সই হয়েছে। তখন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সমালোচনা করে বলেন, এইবার কিন্তু কোনো চুক্তি হয়নি। কল্পনা করে নিন উনি কিভাবে কথাগুলো কি ঢঙে টেনে টেনে সুর করে বলছেন। মির্জা ফখরুল, সমঝোতা স্মারক আর চুক্তি এই দুইটা কি এক? পড়াশোনা করেন না? ডিপ্লোম্যাসির ভাষা জানেন না? আচ্ছা, অবশ্য এমওইউ আর চুক্তি বা অ্যাগ্রিমেন্ট ডিপ্লোম্যাসির ভাষা না, এগুলো কতগুলো ইংরেজি শব্দ, টার্ম, এভাবে বলি আমরা, সেটা বোঝার ব্যাপার। আমরা কি পাল্টা জনাব ওবায়দুল কাদেরকে একটু পড়াশোনা করার কথা বলতে পারি? কেন বলছি, আপনি এটা ট্রু, উনি যেটা বলছেন যে এমওইউ বা চুক্তি, অ্যাগ্রিমেন্ট আর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একই জিনিস না, সত্য। অ্যাগ্রিমেন্টের একটা লিগাল বাইন্ডিং থাকে, কিন্তু এমওইউ আসলে সেই লিগাল বাইন্ডিং নেই। এটা ওই বাধ্যবাধকতা নেই। এটা বাংলাটা যেটা, সেটাই আসলে এটার অর্থটা খুব সুন্দর করে বোঝায়, সমঝোতা স্মারক। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি যখন কারোর সাথে একটা এমওইউ সাইন করেন, তার মানে হচ্ছে আপনারা দুজন একমত হয়েছেন এই ব্যাপারটা এইভাবে হবে, এই রকম হবে। এটা আসলে চুক্তিরই একটা জাস্ট আগের স্টেপ। সুতরাং কেউ যদি শোরগোল করে চুক্তি হওয়ার পরে করবে না, এমওইউ লেভেলেই সেই শোরগোল হওয়া উচিত, কারণ আপনি তো নীতিগতভাবে ওর সাথে একমত হয়ে গেছেন। আমরা কথ্য ভাষায় বলি না জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট, এটা মোটামুটি সেই রকম একটা ব্যাপার। সো বিরোধীরা যখন সমালোচনা করবে, এমওইউ স্টেজেই সমালোচনা করবে। এখন কে তার কথা প্রসঙ্গে চুক্তি বলছে, এটাকে এই টেকনিক্যালিটিস ধরে আপনি, আমি জানি না বলা হয়েছে কিনা, আর বললে কি আসে যায়। এই দেশের মানুষের কাছে আপনি যখন বলবেন যে সমঝোতা স্মারক, সেটা সহজে কমিউনিকেট করবে না। ওই টেকনিক্যালিটিস ধরার কিছু নাই। আপনি একটা সাইন করে এসছেন একটা দলিলে, ডকুমেন্টে, যেখানে আপনি একমত হয়েছেন ফর শিওর যে এই কাজগুলো আপনারা দুই পক্ষ করবেন। সুতরাং ইজ দ্য সেম স্টোরি, একদম সেম স্টোরি। এগুলো এই খুঁটিনাটি টেকনিক্যালিটিস নিয়ে স্ট্রম্যান ফ্যালাসি বলে, আপনি অন্য জায়গায় আলোচনা নিয়ে যেতে চেয়েছেন। যাই হোক, জনাব আরাফাত কি বলেছেন, উনি মোটা দাগে আসলে বেশি অ্যাড্রেস করতে চেয়েছেন, সেটা হলো রেল ট্রানজিট নিয়ে, যেহেতু এটা নিয়ে আলাপ হচ্ছে প্রচুর। এবং উনি যেটাকে তারা ট্রানজিট বলছেন, আমি বহুবার বলেছি এটা ট্রানজিট হচ্ছে না, যদিও তারা এটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন গায়ের জোরে। কীভাবে গায়ের জোরে অ্যাস্টাবলিশ করছেন সেই জায়গায় আসবো। এগুলো আসলে প্রত্যেকটা আসলে করিডোর দেয়া হয়েছে, সেটাকে উনি অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এবং এটা বাংলাদেশের সিকিউরিটি থ্রেট তৈরি করবে কিনা সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছেন, এবং বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হতে পারে সেটাও ব্যাখ্যা করেছেন, যেহেতু তারা এস্টাবলিশ করতে চাইছেন এটা একটা উইন উইন সিচুয়েশন। তিনি বলছেন
এবং সমঝোতা স্মারকের সব ধারা না পড়ে এবং না বুঝেই বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে উনি অভিযোগ করছেন এবং এর সাথে অন্যদের কথাও বলছেন। শুধু বিএনপি না, সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে, অনেক মেইন স্ট্রিমেও নাকি এভাবে ভুলভাবে এসছে ইত্যাদি ইত্যাদি। প্রথম কথাটা হচ্ছে আমরা সরিয়ে রাখি, না পড়ে এবং না বুঝে সমঝোতা স্মারকের এমওইউর সব কিছু না পড়ে না বুঝে। উনি একটা ধারার কথাও বলেছেন, আসবো সেই জায়গায়। প্রশ্ন হচ্ছে এই এমওইউ কোথায় পাওয়া যায়? কেউ কি কোথাও দেখেছেন? আমি খোঁজার চেষ্টা করেছি। বাংলাদেশের এমওইউগুলোর কন্টেন্ট সম্পর্কে কিছু জানা যায় কি না তার জন্য ইন্ডিয়ান পত্রপত্রিকা আমি ঘাটাঘাটি করেছি। আমাদের তো একটা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওয়েবসাইটে যাই বা অন্য কোথায় আছে, আমাদেরকে একটু জানানো হোক যে ইয়াস এই হচ্ছে এমওইউ, এর কন্টেন্টগুলো এই, আপনারা পড়েন, বলেন কথা। ওই তাকত নাই, ওই সাহস নাই, আমরা জানি। কোনোদিনও এগুলো আমাদের সামনে আনা হয়নি, জানানো হয়নি, অথচ এই আলোচনাগুলো পাবলিক স্ফিয়ারে থাকার কথা ছিল। সংসদেও কোনোদিন এই কথাগুলো, দামি সংসদেও সব তাদেরই লোকজন, সেখানে উত্থাপিত হয়নি। সুতরাং না পড়ে না বোঝের অভিযোগ কোত্থেকে আসে? ডিড ইউ প্রোভাইড দ্যাট? খুঁজতে হবে না, আপনি চেঁচিয়ে বলে দেবেন এইখানে এমওইউগুলো আছে, আপনারা পড়েন, পড়ে আপনাদের কোনো অভিযোগ যদি থাকে বলেন। আর আপনি এখন এই সমালোচনা করছেন কিভাবে? উদ্ভট। যাই হোক, এই অভিযোগ করলেন এবং আমি আমার যে ভিডিওটা করেছি, মানে প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের পর যদি নরেন্দ্র মোদী ব্রিফিং না করতেন, প্রধানমন্ত্রী তো তার ব্রিফিংয়ে শুধু ভারত কিভাবে সাহায্য করেছে, কিভাবে রক্ত দিয়েছে সেই আলাপই করেছেন, দাওয়াত দিয়েছেন আসার। মানে নরেন্দ্র মোদী যদি কথা না বলতেন আমরা অনেক কিছুই জানতাম না। মানে তিস্তার পানি দেব টাইপের কথাও যে এখন হচ্ছে না, এটা নরেন্দ্র মোদীর বক্তব্যে জানলাম। এখন আপনি তিস্তার যে প্রজেক্ট হবে, যেটা চীন না আমাকে দিয়ে করা, সে আর আপনি কি করছেন? টেকনিক্যাল টিম পাঠাচ্ছেন, আপনি যৌথভাবে স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করছেন, কথা এমওইউ করেছেন। এগুলো তো ওটা ছাড়া আমরা জানতামই না। আমাদের সামনে কি তথ্য আপনি দিয়েছেন? এখনও বহু কিছু আমরা জানি না সত্যিকার অর্থে। এই যে মেরিটাইম যে কোঅপারেশনের কথাবার্তা বলা হচ্ছে, কি আছে ওখানে? আমাদের কোস্টে তো আপনারা রেডার বসিয়েছেন, ভারতীয় রেডার আছে, আর নতুন কি যুক্ত হচ্ছে জানি আমরা? জানি না তো। মিলিটারি নিয়ে মোদির স্পিচে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের মানে সহযোগিতা এমন পর্যায়ে নেবে যে অস্ত্র তৈরি, সংগ্রহ সব কিছুতে ভারত এখন আরও বেশি এনগেজড হবে। এগুলো মোদির কাছ থেকে জানলাম, আমাদের কাছে কি দিয়েছেন আপনারা? দেন নাই তো। যাই হোক, ওনার বক্তব্যের যে কন্টেন্ট সেটাকে আমরা গ্রহণ করতে পারি কি না। উনি সমঝোতা স্মারক নিয়ে উনি বলছেন এরকম, এসব সমঝোতা স্মারকে বাংলাদেশের যেসব স্থানে লাভবান সে বিষয়ে সমালোচকরা কিছু বলছেন না। ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটান পর্যন্ত চলবে। নেপাল ভুটান থেকে ভারতের মধ্য দিয়ে ট্রেন বাংলাদেশে আসবে এবং কলকাতার বন্দর ব্যবহার না করে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে নেপাল ভুটান। আমি অডিওটা শুনেছিলাম, একটা খোঁচা দিয়েছেন, ভারত কলকাতা বাদ দিয়ে এটা ব্যবহার করতে দিয়ে কি ভারত হেরে গেল ইত্যাদি ইত্যাদি। প্রথম কথাটা হচ্ছে, আপনি এরকম একটা এমওইউ করলেন, এর মধ্যে কন্ডিশন রাখলেন, তাত্ত্বিকভাবে ধরে নিলাম। আমরা জানি এবং জনাব আরাফাত মূলত এটাকে একটা রিজিওনাল কানেক্টিভিটি হিসাবে দেখানোর চেষ্টা করছে, যাতে এটাকে ট্রানজিট হিসাবে এস্টাবলিশ করা যায়। এই যে চারটা দেশের নাম আসলো, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই চারটা দেশের আদ্যক্ষর নিয়ে একটা রিজিওনাল কোঅপারেশনের কথা কিন্তু হয়েছে, সাব রিজিওনাল রাদার আমরা বলবো। BBIN চারটা দেশের আদ্যক্ষর, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। 96-97 সাল থেকে এই আলোচনা শুরু হতে 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 নানা রকম স্টেজের মধ্য দিয়ে গিয়ে অন্তত 10 বছর আগে এটা সিরিয়াস বা ফুললি ফাংশনাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল 2014 সালে। আমরা অনেকে জানি না 2017 সালেই ভুটান এখানে যে কোনো রকম মোটর ট্রান্সপোর্টকে এই চুক্তির মধ্যে যদি যে আলোচনা হচ্ছিল সেটা থেকে নিজেকে প্রত্যাহার করেছে। ভুটান এখনও ঢোকে নাই, বলা হচ্ছে ঢুকতে পারে, কিন্তু এখনও ভুটান এর মধ্যে আসে না। সুতরাং ভুটান একেবারেই বাদ। নাম্বার 2, ভুটানের ট্রেন আসবে, ভুটানে কোনো ট্রেনই নেই এখন পর্যন্ত। সো আপনি বলছেন ভুটানের ট্রেন আসবে, ভুটানের জিনিস নিয়ে যাবে, কোনো একদিন করবে, তাত্ত্বিকভাবে বললেন, যাচ্ছি না ওই আলোচনায়। নেপালের রেলওয়ের কী অবস্থা? ঢুকলাম, খুঁজলাম, নেপালে জাস্ট 3টা ছোট রেলপথ আছে যেটা অপারেট করে
বিহার থেকে, 3টাই ভারতের বিহার থেকে নেপালের মধ্যে গেছে। নেপালের নিজের ভেতরে তেমন কিছু নেই, নেপাল যেহেতু ল্যান্ডলকড কান্ট্রি, ওদের বেশ কিছু ইম্পোর্ট ওই দিক থেকে ওইখানে পর্যন্ত যায়। আজ পর্যন্ত, এখন পর্যন্ত এদিকে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। যখন বাংলাদেশের দুটো পোর্টকে ভারত নেপাল ভুটানকে ব্যবহার করার জন্য চুক্তির কথা, তখন আমরা এই হাসাহাসি করেছিলাম যে এখান থেকে সেই করে কি করবে, তার তো ওখানে আমাদের সাথে কোনো রকম কোনো কানেক্টিভিটি নেই, কানেক্টিভিটি হয় নাই, হবেও না, নো ওয়ে। আপনি এভাবেই এগুলো ঝুলিয়ে রাখবেন, মাঝখান দিয়ে আসলে আপনি আপনার করিডোরটা নিয়ে নেবেন। বলছেন এগুলো আঞ্চলিক, আসলেই আঞ্চলিক না। আর আঞ্চলিক কমিউনিকেশনগুলো যদি থাকেও, ভারত যখন বাংলাদেশের উপর দিয়ে তার আরেক পার্টে যাবে, ওটা করিডোর। ভারত বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারে গেলে ওটাকে আমরা ট্রানজিট বলতে পারি। কিন্তু যখনই সে কলকাতা থেকে আগরতলায় যাক, আর এই যে নতুন আরেকটা রুট তৈরি করছে দর্শনা চিলাহাটি, এটা নিয়ে জনাব আরাফাত কথা বলেছেন, এটার কার্গো নিয়ে আমি সেই জায়গায় আসব। এগুলো সব করিডোর, প্রচুর করিডোর দেয়া হচ্ছে, আরও দেয়া হবে। সুতরাং ওটার কোনো অর্থই নেই। আমরা দেখব শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের উপর দিয়ে তার আরেক জায়গায় যাচ্ছে, বাংলাদেশের সাথে নেপাল ভুটানের কিচ্ছু হবে না, নো ওয়ে। ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে, আমি ওই নিরাপত্তার ইস্যুটা উনি অ্যাড্রেস করেছেন, আমি সেই জায়গায় আসব। ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে তাদের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ভারতের বুক চিরে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। আচ্ছা, 40 মেগাওয়াট কতটা আমরা জানি? প্রধানমন্ত্রী সেদিন সংসদে বলেছেন আমরা এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি হচ্ছে 30,000 মেগাওয়াট। আমি পার্সেন্টেজ করে দেখলাম, এটা হচ্ছে 0.13%। আই রিপিট, 0.13% বিদ্যুৎ হচ্ছে 40 মেগাওয়াট। কথা সেটা না, এই 40 মেগাওয়াট বিদ্যুৎ আনার জন্য কি হয়েছে, বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে। আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। বাংলাদেশ ও নেপাল বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে 2014 সালে প্রথম সহযোগিতা স্মারক স্বাক্ষর করে। এই সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সরকারি বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ আমদানি, এমনকি নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়। কি হয়েছে 10 বছর পর? এই রিপোর্টে ডিটেইলড আছে, যে কেউ রিপোর্টটা পড়ে নিতে পারেন। এটার হেডলাইন হচ্ছে নেপালের জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ। এই 40 মেগাওয়াট আসতেও তারা কি পরিমাণ ঝামেলা করেছে ভারতের গ্রিড লাইন দিয়ে। মজার ব্যাপার, ওখানে নেপাল থেকে এখানে বিদ্যুৎ আনার জন্য বাংলাদেশ নিজে সঞ্চালন লাইন তৈরি করার জন্য ইনভেস্ট করতে চেয়েছে, ভারতের কোনো রকম কোনো পারমিশন আসে নাই। এখানে আছে নেপাল বর্ষাকালে তাদের জলবিদ্যুতের পরিমাণ এত বেশি থাকে, এটা সারপ্লাস হয়ে যায়, ভারতই সব কিনছে 500 মেগাওয়াট, আরও তারা 10,000 মেগাওয়াট কিনবে নেপালের কাছে। সুতরাং ওই বিদ্যুৎ 40 মেগাওয়াট দেখানোর জন্য আসলে দেয়া হয়েছে, যাতে জনাব আরাফাতরা আমাদের সামনে এসে জোর গলায় বলতে পারেন গেইন 30,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দেশে তাদের বক্তব্য অনুযায়ী 40 মেগাওয়াটের গল্প করছেন। সুতরাং আমরা বুঝতে পারছি কি হবে না হবে। আর ইভেন আমাদের ট্রান্সমিশন লাইনও যদি দেয়া হয় আমাদের টাকায়, আমরা যদি করিও, সেটা ল্যান্ড করিডোরের সাথে কোনোভাবেই তুলনীয় না। তো বিদ্যুৎ আসছে, আর এখানে এদের সব ভেহিক্যাল সহ সব কিছু চলবে, সব কিছু যাবে। এবার সেই জায়গাটা যেখানে উনি খুব ক্লিয়ারলি বলছেন, সিকিউরিটির যে প্রশ্নটা করছিলেন, আমি আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করব। আমি অন্য সব রুট না, আমি একটা স্পেসিফিক রুট আমার ভিডিওতে দেখিয়ে বলেছিলাম। এই রুটটা আবার খেয়াল করেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে নীলফামারী জেলার চিলাহাটি থেকে ওদিকে চলে যাবে। খেয়াল করে দেখেন, আপনি যদি কলকাতা থেকে আগরতলা বা এরকম জায়গায় যেতে চান, বা আমাদের পোর্ট ইউজ করে আগরতলায় বা সেভেন সিস্টার্সের অন্য জায়গায় যেতে চান, আপনার দূরত্বের বিরাট কমে যায়। কলকাতা থেকে আগরতলা যেতে যে দূরত্ব বাংলাদেশের উপর দিয়ে গেলে 1/5 বা 1/6, 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ দূরত্ব, বিরাট ফিনান্সিয়াল বেনিফিট আছে। কিন্তু এই রুটটা খেয়াল করেন, এত ফিনান্সিয়াল বেনিফিটের কিছু নাই। এটা এক্সক্লুসিভলি চিকেন নেক বাইপাস করার জন্য করছেন। জনাব আরাফাত যাই বলুন না কেন, ভারতীয় পত্রপত্রিকা বলছে এবার চিকেন নেক বাইপাসে তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটা নিয়ে আমি স্ক্রিনশট দেখিয়েছি আপনাদেরকে, বহু দেখিয়েছি। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট দেখিয়েছি, যেখানে ক্লিয়ারলি এই কথা বলা ছিল। যাই হোক, উনি বলছেন সমঝোতা স্মারকের 3 নম্বর ধারায় বলা হয়েছে, রেড ট্রাফিক তথা অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক সহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না। ওই যে বললাম, ডু উই বিলিভ দিস? এই 3 নম্বর ধারা আছে কি? তার আগে একটা ছোট্ট ওকালতি প্যাঁচ ধরি।
এখানে অস্ত্র গোলা বারুদ বিস্ফোরকের কথা বলা হয়েছে। এখানে সৈন্য কোনো ব্যারিয়ার আছে, তার মধ্যে সৈন্য পরিবহন করা যাবে। আপনি অস্ত্র গোলা বারুদ অনেক আগে ওইদিকে জমাইতে থাকলেন, ব্যারিয়ার হলে গিয়ে সৈন্য পাঠাতে থাকবেন এদিক দিয়ে। নাম্বার 2, সমঝোতা স্মারকে যদি এটা থেকেও থাকে, মানে এরকম একটা স্মারকের মধ্যে থাকবে এবং সেই কার্গো বাংলাদেশ খুব ভারতকে ঠেকানোর হ্যাডাম থাকবে, আমরা মনে করি কোনোভাবে ও চিকেন নেক বাইপাস করতে চাইছে একটা সিরিয়াস যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধের মধ্যের কারণে। সুতরাং সে তার কার্গো এই রকম নন মিলিটারি রাখবে, আমরা বিশ্বাস করি। এবং আওয়ামী লীগ মিলিটারি কার্গো যদি যায়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তারা সেটা বাধা দেবে, আমরা বিশ্বাস করি কোনোভাবে। নো ওয়ে। 4 নম্বর ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য মানুষের চলাচল সংশ্লিষ্ট দেশের জাতীয় আইন, প্রবিধান এবং প্রশাসনিক বিধানের অধীন হবে। তো কি হয়েছে? এই কার্গো যাওয়ার জন্য যদি নতুন আইন করতে হয় ভারতের অনুকূলে, সরকার সেই আইন করবে। সো হোয়াট? একটা কৃতদাস সরকারকে দিয়ে ভারত তার পক্ষের আইন বানাতে পারবে না? ভীষণভাবে পারবে, কিচ্ছু আসে যায় না। সো এই হচ্ছে মোটা দাগে ওনার বক্তব্য। কোনো কিছুই আসলে আমাদের যে আর্গুমেন্টের জায়গা সেগুলোকে স্যাটিসফাই করতে পারে নাই, পারবেন না আসলে। সে জনাব আরাফাতের দোষ না। আপনি যখন এত বিভৎস নেগেটিভ বিষয়কে ডিফেন্ড করতে চান, সেটা ডিফেন্ড করতে পারবেন না। যে কেউকে, পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষকে যদি অত্যন্ত বাজে, মানে বাংলাদেশ যে ভারতের সাথে কৃতদাস সুলভ সম্পর্কের মধ্যে জড়িয়েছে, এটা ডিফেন্ড করতে দিলে আপনি পারবেন না আসলে। এর মধ্যে কোনো সাবস্ট্যান্স নাই। সুতরাং যা হবার তাই হয়েছে। কিন্তু আগে ওনাকে টকশোতে আসতে হয়েছে, দলটা উনি করেন, তখন অবশ্য পরিচয় ছিল না, কিন্তু এখন উনি এমপি মন্ত্রী, এখন ওনার পরিচয় তো আছেই। সো ওনাকে সার্ভিসগুলো দিতেই হবে। টাফ জব, কিন্তু ওনাকে করতে হচ্ছে।